নমস্কার, সুপ্রভাত। ঘাটশিলায় প্রথম দিনের ঘোরাঘুরি আর ক্লান্তি শেষে রাতে ঘুমিয়ে অনেকটাই চাঙা হয়ে গিয়েছিল আমাদের শরীর। সকালবেলা ভোরের আলো ফুটতেই হোটেলের রুমের বাইরে বেরিয়ে এলাম সকালটা উপভোগ করতে। সামনেই সুবর্ণরেখা নদীর শান্ত প্রবাহ, বাতাসে ভেসে আসা পাখির ডাক এবং হাওয়ার মিষ্টি ছোঁয়া, চারিদিকে এক অদ্ভুত শান্তি। হালকা ধোঁয়াশা কিংবা কুয়াশা, নদীর জলে সকালের আলোর প্রতিফলন আর ভেসে আসা সকালের স্নিগ্ধতা যেন এভাবেই আমাদের যোগান দিচ্ছে ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনের শুরুতে সারাদিনের অক্সিজেন। এই যে আমাদের রুম, আমার আর আমাদের বাকি সঙ্গীরা এখনও ঘুমের রাজ্যে বিচরণ করে বেড়াচ্ছে। আমি সঙ্গ ত্যাগ করে বেরিয়ে এসেছি। শান্ত সুবর্ণরেখার ধারে বসে থাকতে থাকতে হঠাৎই দেখলাম পাশের কোনো আশ্রম বা হোস্টেলের ছোট ছোট ছেলেরা নদীতে স্নান করতে এসেছে। ভোরের ঠান্ডা জলে তারা হাসি ঠাট্টা করতে করতে ডুব দিচ্ছে, জল ছিটোচ্ছে, মজা করছে। নদীর জলেই তাদের মুখ ধোয়া, দাঁত মাজা, কাপড় কাচা, স্নান করা, খেলা দিয়েই তাদের সকাল শুরু। চারপাশে বাতাসের শব্দের সাথে মিশে যাচ্ছে তাদের সরল আনন্দের কোলাহল। এই দৃশ্য যেন সুবর্ণরেখার ভোরকে আরও জীবন্ত করে তুলছে। একটু ওপর থেকে নদীটাকে দেখার জন্য আমি আমাদের হোটেলের একদম ছাদে উঠে আসার লোকটা সামলাতে পারলাম না। এখান থেকে সুবর্ণরেখা নদীর ভিউটা একেবারে দারুণ লাগছে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে শান্ত নদীটা, সকালের আলো জলে পড়ে চকচক করছে। এই সৌন্দর্যকে চোখে ভরে নেওয়ার মতো। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণযাত্রা শুরু করছি আমরা। প্রতিমধ্যে সকালের খাবার খেয়ে নিয়ে সকালের শান্ত ঘাটশিলা শহরকে পেছনে ফেলে রেখে আমরা রওনা দিলাম আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এখন প্রথম গন্তব্য রাতমোহনা। সুবর্ণরেখার উপরে গৌরী দেবী সেতুর উপর দিয়ে আমরা চলেছি রাতমোহনার উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের প্ল্যান্ট ইন্ডিয়ান কপার কমপ্লেক্স, যেখানে কপার মাইনিং করে রিফাইন করা হয়। আমরা এখন পৌঁছে গেছি রাতমোহনাতে। এখানে পৌঁছেই প্রথম যে জিনিসটা ছুঁয়ে যায় সেটা হলো নিস্তব্ধতা। একদম গভীর শান্ত নিস্তব্ধতা। রাত নামলে নাকি এখানে অন্য একটা জগৎ তৈরি হয়। যতদূর জানি এখানে নাকি আগে রাতের বেলা জেলেরা মাছ ধরতো, সেই থেকেই এটা রাতমোহনা নামে পরিচিত। এখানে পাশেই একটা ছোট্ট ওয়াটারফলস আছে, যেখানে আমরা একবার ছোট্ট করে ঢুঁয়ো মেরে নিলাম।
এবার রাতমোহনা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য ঘাটশিলায় অবস্থিত একটা প্রাচীন হিন্দু মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ি পথ ভ্রমণ বা ট্রেকিং স্বভাবের দর্শনার্থীদের জন্য এটা একটা দারুণ আকর্ষণীয় জায়গা। গালুড়ি থেকে কাছে মুছাবনি জাদুগোড়া মূল রাস্তার ধার থেকে পাহাড়ের ওপরে উঠতে হয়। এটা মূলত শিব মন্দির। পাহাড়ের চূড়োয় পৌঁছতে গেলে আমাদের প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা ট্রেকিং করতে হবে। আশা করি ছোটোখাটো ট্রেকিংয়ের জন্যে এটা ভালো একটা গন্তব্য হবে আমাদের। আমরা এখন এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই পাহাড়ের ওপরে উঠছি বাইকে করেই। মাঝামাঝি যাওয়ার পর থেকে আর বাইকে করে ওপরের রাস্তা যাওয়া যাবে না, তাই বাইক আমাদের ওখানেই রেখে 20 টাকা পার্কিং চার্জ দিয়ে আমরা হাঁটা পথ ধরেই ওপরে উঠতে লাগলাম, প্রায় 500 মিটারের মতো। ওই আর কত মিটার দেখাচ্ছে? হ্যাঁ শালা 100-র বেশি তো উঠে পড়ছে। মন্দিরে 235 কিলোমিটার। কোন দিকে? পাহাড়ের ওপরে এই মন্দিরের মূল উপাস্য দেবতা হলেন মহাদেব বা শিব। মন্দিরে একটি শিবলিঙ্গও রয়েছে। স্থানীয়দের বিশ্বাসে পাহাড়ের ওপরে এই মন্দিরটি খুবই জাগ্রত। পাহাড়ের চূড়া থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং ট্রেকিংয়ের অভিজ্ঞতার জন্যে এই স্থানটি ঘাটশিলার পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বিশেষত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। সিদ্ধেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রঙ্কিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটির গুরুত্ব এখানকার আদিবাসী ও স্থানীয় মানুষের কাছে অপরিসীম। মনে করা হয় এই দেবী মূলত এখানকার অরণ্যের এবং উপজাতির জনগোষ্ঠীর রক্ষাকর্ত্রী দেবী। এখানে দেবী অত্যন্ত জাগ্রত শক্তিরূপে পূজিতা হন।
বিশ্বাস করা হয় দেবী আজও পাহাড়, নদী আর জনজীবনকে আগলে রাখছেন অদৃশ্য শক্তিতে। এই দেবীকে ঘিরে বেশ কয়েকটি লোকগাথা প্রচলিত আছে। একটি হলো প্রাচীনকালে এই অঞ্চলে এক ভয়ানক রাক্ষসের উপদ্রব ছিল। সে গ্রামবাসীদের উপর খুব অত্যাচার করত। তখন মা রঙ্কিনী এক সাধারণ বালিকার বেশে আবির্ভূত হন। তিনি রাক্ষসকে তাড়া করেন এবং রাক্ষসটি একটি পাথরের আড়ালে লুকোনোর চেষ্টা করেন। দেবী তখন সেখানেই রাক্ষসটিকে বধ করেন। লোকবিশ্বাস অনুযায়ী ওই পাথরের মধ্যেই দেবী অধিষ্ঠান করেন। এই মন্দিরে কোনো মূর্তি নেই, বরং ওই শিলাখণ্ডকেই দেবী হিসেবে পুজো করা হয়। কথিত আছে দেবীকে তুষ্ট করতে, দেবীর কোপ থেকে বাঁচতে এবং রাজ্যের সমৃদ্ধির জন্য রাজারা নরবলির প্রথা চালু করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ শাসনের ইংরেজরা এই প্রথার কথা জানতে পেরে তা কঠোরভাবে নিষিদ্ধ করে। দেবীর কোপ থেকে বাঁচতে এবং ব্রিটিশদের নজর এড়াতে রাজা তৎকালীন রাজধানী ধলভূমগড় বা গালুরির কাছে মহুলিয়াতে দেবীকে নতুনভাবে স্থাপন করে, যেখানে আমরা এই ভিডিওর প্রথম পর্বতে গিয়েছিলাম। আরও একটি জনশ্রুতি কাহিনী অনুযায়ী এখানকার ধলভূমগড় এলাকায় এক রাখাল বালক গরু চড়াতে চড়াতে লক্ষ্য করে তার গরু প্রতিদিন ঝোপের আড়ালে যাচ্ছে আর তার নিজে থেকেই দুধ ঝরছে। রাখালের মুখে রাজা এই ঘটনাটি জানতে পারেন এবং সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান এবং তাতে দেবীর দর্শনও পান। দেবী তাকে জানান যে জঙ্গলে ওই পাথরে তিনি বিরাজ করছেন। তিনি ধল রাজবংশের আরাধনা নিতে চান। দেবী রাজাকে নির্দেশ দেন তার মন্দির স্থাপন করতে আর তাকে কুলদেবী হিসেবে পুজো করতে। এই দেবীকে নিয়েই রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কালোজয়ী রোমাঞ্চকর ছোট গল্প রঙ্কিনী দেবীর খড়গ, যাতে দেবীকে রক্ষা করতে এবং দেবীকে তার ভয়ঙ্কর রূপকে বর্ণনা করা হয়েছে। আমাদের এর পরের গন্তব্য হলো নারোয়া ফরেস্ট। ঘাটশিলা শহর থেকে বেশ কিছুটা দূরে এই শান্ত সবুজ পাহাড়ি পিকনিক স্পটটি অবস্থিত। আমরা এখন পৌঁছে গেছি নারোয়া ফরেস্টে। দুদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গাম্ভীর্যপূর্ণ প্রাচীন পাহাড়। তার বুক চিরে সর্পিল গতিতে বয়ে চলেছে সুবর্ণরেখার এক শাখা নদী, হিল নদী। নদীর পাড়ে পাথরের ওপর বসে থাকতে থাকতে উপভোগ করছিলাম প্রকৃতির সৌন্দর্য। কিন্তু তার মাঝে ছন্দ কাটছিল এখানে মানুষরূপী কিছু পশুদের ফেলে রেখে যাওয়া প্রচুর পরিমাণে মদের বোতল এবং প্লাস্টিকের বোতল সহ নোংরা আবর্জনা। এই ফরেস্টের নিস্তব্ধতার মাঝে প্রাণস্পন্দন খুঁজে পাওয়া যায় এই নদীর ঘাটে। এই পাহাড়ের কোল ঘেঁষে বয়ে বয়ে আসা নদীর জলে ছেলে মেয়েদের দাপাদাপি, পাথরের ওপর আছাড় দিয়ে কাপড় কাচার সেই চিরাচেনা ছন্দ আর নিজেদের মধ্যে মেঠো ভাষায় গল্প, সব মিলিয়ে এক অদ্ভুত সারল্য ছড়িয়ে রয়েছে এখানে। এগুলি হলো গ্রাম্য জীবনের আয়না।
তার দিকে ক্যামেরা মোড করলেই সে আগে আগে কিছু না, তো আগে চশমাটা খুলে নিবি। বুঝতে পারো না, তুই বুঝতে পারো না, তুই বুঝতে পারো না কেন? চল তোরা ਜਦੋਂ ਤੱਕ ਖੜੇ ਬੇਬੇ ਬਾਪੂ ਮੇਰੇ ਨਾਲ ਫੜ ਨਾ ਕੋਈ ਸਕੇ ਮੈਨੂੰ ਦੁਨੀਆ ਦਾ ਜਾਲ ਜਦੋਂ ਤੱਕ ਖੜੇ ਬੇਬੇ ਬਾਪੂ ਮੇਰੇ ਨਾਲ আমরা এখন যাচ্ছি গালুডি ড্যামের উদ্দেশ্যে। ঘাটশিলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপরে এই ব্যারেজটি অবস্থিত। এই ব্যারেজে মোট 28টি গেট রয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় 439 মিটার। এই ড্যামের দুটি প্রধান ক্যানেল রয়েছে। এর ডান দিকের ক্যানেল দিয়ে ওড়িশায় এবং বাম দিকের ক্যানেল দিয়ে ঝাড়খণ্ডে জল সরবরাহ করা হয়। পাহাড় আর জঙ্গলের ঘেরাটোপ পেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের জলরাশির এক বিশাল ক্যানভাসের সামনে। আমার সামনে যে উত্তাল জলধারা সেটিই হলো বিখ্যাত গালুডি ড্যাম। সুবর্ণরেখা নদীর এই উন্মত্ত রূপ আর চারপাশের নিস্তব্ধ পাহাড় এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে এখানে। একদিকে শান্ত জলধারা নির্বাক স্থির, যেখানে জল বয়ে চলেছে ধীর লয়। অপরদিকে বাঁধ ছুঁয়ে নামা জলের গর্জন অদম্য, প্রবল, দুর্বার, যেখানে জল আর শান্ত থাকে না, ভেঙে দেয় নীরবতা, ঘোষণা করছে নিজের শক্তি। এই দুই বিপরীত রূপের মাঝেই গালুডি ড্যামের আত্মা, এক পাশে প্রশান্তির আশ্রয়, আরেক পাশে শক্তির প্রকাশ। এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি একসাথে কোমলও হতে পারে আর ভয়ঙ্করও হতে পারে।
ড্যামের সৌন্দর্য উপভোগ করতে করতেই হঠাৎ করে তুমুল বৃষ্টি নেমে আসলো। আকাশের মুখ অনেকক্ষণ থেকেই ভার হয়েছিল। শেষে সেই মেঘের ভার সইবার সীমা ফুরিয়ে অপেক্ষার যেন শেষ হলো। আকাশ চিরে নামলো অঝোর ধারায় বৃষ্টি। চারপাশ ঝাপসা হয়ে এলো। আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট ওখানেই দাঁড়িয়ে যেতে হলো বৃষ্টির জন্য। বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশ যেন কিছুটা হালকা হলো। আমরা এবার বাড়ি ফিরে যাওয়ার রাস্তা ধরলাম। আমরা যত এগোচ্ছি আকাশের মেঘ পুনরায় ভারী হচ্ছে এবং আকাশটাকে পুনরায় দখল করতে লেগেছে। শেষমেশ বৃষ্টি নেমেই গেল। আমরা রেনকোট পরে না থাকায় হঠাৎ করে বৃষ্টি আসার জন্য প্রায় ভিজেই গেছিলাম। আমরা রাস্তার ধারেই বাইক দাঁড় করিয়ে ভিজতে ভিজতেই রেনকোট পরে নিলাম এবং আবার বাইকে করে চলতে শুরু করলাম ওই বৃষ্টির মধ্যেই। তুমুল বৃষ্টির জন্যে চারপাশ আবছা হয়ে গেছিল। তার মধ্যেই আমরা বৃষ্টির মজা নিতে নিতেই চলেছিলাম, আর দাঁড়াইনি। এবং বৃষ্টির জন্যে সেই মজার এবং রোমাঞ্চকর ভিডিওগুলো নিতে পারিনি। আমাদের প্ল্যান মতো আমরা একদম খড়গপুরে এসে পৌঁছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য দাঁড়ালাম। কিন্তু রাস্তায় বৃষ্টির জন্যে আমাদের এত দেরি হয়ে গেছিল যে লাঞ্চটা আমরা দুপুরে না করে বিকেল 4টেয় লাঞ্চ করতে ঢুকলাম আমি বাঙালি নামে একটা টোটাল বাঙালিয়ানা হোটেলে। সেখানে আমরা সবাই মাছ ভাতের থালি অর্ডার করলাম। কাতলা মাছের থালি পড়লো প্রায় 300 টাকা করে। এখানে একটা স্পেশালিটি হলো সমস্ত খাবার কাঁসার বাসনে এবং সমস্ত রান্নাগুলো সত্যিই খুব সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আকাশ জুড়ে এখনও মেঘের ঘনঘটা। মেঘলা আকাশ যেন আমাদের জীবনের না বলা এক গল্পের মতো, যার বৃষ্টি ঝরানো শেষ হয়েছে ঠিকই, কিন্তু বুকের ভেতর জমানো মেঘের ভার এখনও কাটেনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চেনা বিছানা, চেনা ঘরের গন্ধ, এগুলো তো কম শান্তির নয়, তাই না? খুব শিগগিরই নতুন কোনো গন্তব্যের গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য সবাইকে বিদায়। আবার দেখা হবে।